হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিএস টিউটোরিয়ালস। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হলো অর্থনীতি। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি বা মেন্সে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই অর্থনীতি বিষয়টিকে বোঝার মাধ্যমে করায়ত্ত করতে না পারলে এই ডব্লিউবিসিএস মিশন একেবারে বিজয় করা সম্ভব নয়। অর্থনীতিতে আমরা একটি এমসিকিউ সিরিজ চালু করেছি। ভিডিওটি দেখো, যদি ভিডিওটি ভালো লাগে তবেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, যেরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, সবুজ বিপ্লব সীমিত ছিল কোথায়? পশ্চিমবঙ্গের ধান চাষের মধ্যে, মহারাষ্ট্রের তুলা চাষের মধ্যে, পাঞ্জাব হরিয়ানার গম চাষের মধ্যে, না অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে? আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো পাঞ্জাব হরিয়ানার গম চাষের মধ্যে। সবুজ বিপ্লব সীমিত ছিল পাঞ্জাব হরিয়ানার গম চাষের মধ্যে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন সময়? ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে, না তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকালে, না চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? আমাদের শিল্প বা বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। অতএব দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আমাদের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল। ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? ভারত সরকারের অর্থমন্ত্রক, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, না উপরের কোনোটিই নয়? আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর হলো ভারত সরকারের অর্থমন্ত্রক। ভারত সরকারের অর্থমন্ত্রক 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? 1947, 1950, 1951, না 1955? এর উত্তর হবে 1951 সালে। 1951 সালে ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে কে? ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে ভারত সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, না ভারতীয় স্টেট ব্যাঙ্ক, না উপরে কোনোটিই নয়? ভারতবর্ষের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, 1969 সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ করা হয়েছিল ভারত সরকার দ্বারা? ভারত সরকার কটি বাণিজ্যিক ব্যাংকে অধিগ্রহণ করেছিলেন, যাকে ন্যাশনালাইজেশন বলা হয়ে থাকে? এখানে একটা মেজর ন্যাশনালাইজেশন হয়েছিল, এটি হচ্ছে 14টি ব্যাংক। ভারতবর্ষে মোট 14টি ব্যাংকে 1969 সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ করা হয়েছিল। আমার পরবর্তী প্রশ্ন, কোন পরিকল্পনার সময়ে ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়? কোন পরিকল্পনাকালে ভারত 2টি যুদ্ধে পরপর লিপ্ত হয়েছিল? একটি হয়েছিল ভারত চীন এবং একটি হলো ভারত পাকিস্তান। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে, না পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে? এটি হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1962 সালে ভারত চীন যুদ্ধ হয় এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো? ভারতবর্ষের প্রথমবার পরিকল্পনা থেকে বিরতি হয়েছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালেই। 3টি কারণে বিরতি হয়েছিল। একটি ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ এবং খরা হয়েছিল 1966 সালে। অতএব আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর হলো স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো 1966 থেকে 1969। 1966 থেকে 1969 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম পরিকল্পনা থেকে বিরতি ঘোষণা করা হয়। ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হলো? ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হলো কোন সময়? 1950-এর দশক, 1960-এর দশক, 1970-এর দশক, না উপরে কোনোটিই নয়? এটির উত্তর হলো 1960-এর দশক। 1960-এর দশকে এক নতুন কৃষি পদ্ধতির সূচনা হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনকে
বা বিভাজনের বিষয়ে উপদেষ্টার প্রতিষ্ঠানটির নাম কি? অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর সংক্রান্ত বিষয়ে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দেন ভারতের কোন প্রতিষ্ঠান? পরিকল্পনা প্রতিষ্ঠান, অর্থ কমিশন, লোকসভা না রাজ্যসভা? এটির উত্তর হবে অর্থ কমিশন। অর্থ কমিশনই ভারতের যে করের টাকা কিভাবে বন্টন হবে কেন্দ্র রাজ্যের মধ্যে তার নীতি নির্ধারণ করে থাকে। গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো, মানে গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো, মানে তাকে কি বলা হয়? সেটি প্রাথমিক ঋণ সংস্থা, গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, না কৃষি ঋণ সংস্থা, না গ্রামীণ ব্যাংক? এক্ষেত্রে উত্তরটি হবে প্রাথমিক ঋণ সংস্থা। প্রাথমিক ঋণ সংস্থা এই গ্রামে সমবায় ঋণের সংস্থা হিসাবে কাজ করে থাকে। নাবার্ড প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত কি? নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত, অর্থাৎ নাবার্ড প্রতিষ্ঠানটি কী কারণে গঠিত হয়েছিল? শিল্পের উন্নয়নের জন্য, শহরের উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়নের জন্য, রেলের উন্নয়নের জন্য। এই নাবার্ড প্রতিষ্ঠানটি গঠিত হয়েছিল 1962 সালে গ্রামের উন্নয়নের জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন, যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণ দান করেন তবে তাকে কি বলা হয়? যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণ দান করে থাকেন তবে তাকে আধা সামন্ততন্ত্র বলা হয়। শিল্পের জন্য ঋণ দান করে থাকে কে? শিল্পের জন্য ঋণ দান করে থাকে কে? আইডিবিআই ব্যাংক, আইএফসি ব্যাংক, এসএফসি ব্যাংক, এটা সবকটি। এর উত্তর হবে উপরের সবকটি। উপরের সবকটি ব্যাংকই শিল্পের জন্য ঋণ দান করে থাকে। ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো কি? ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, না খাজনা গ্রাম, না ছোট ঋণ, না কোনোটিই নয়। এক্ষেত্রে ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো খাজনা গ্রাম। খাজনা গ্রামকে ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের রেল বাজেট হলো একটি কী বাজেট? সাধারণ বাজেটের কি একটা? ভারতীয় রেল বাজেট হলো কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ, না রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ, না কেন্দ্রীয় সাধারণ বাজেটের থেকে আলাদা? এটি বাজেট হবে কেন্দ্রীয় সাধারণ বাজেটের থেকে আলাদা, না উপরের কোনোটিই নয়? এক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে কেন্দ্রীয় সাধারণ বাজেটের থেকে একটি আলাদা। ভারতের রেল বাজেট আলাদা ঘরে পেশ করা হয়ে থাকে, এটি কেন্দ্রীয় বাজেটের থেকে একটি আলাদা অংশ। ভারতের এক্সিম ব্যাংক কাজ করে, কি কাজ করে? ভারতের চাষিদের জন্য কাজ করে, ভারতের শিল্প শ্রমিকদের জন্য কাজ করে, না ভারতের আমদানি রপ্তানির জন্য কাজ করে, না ভারতের সংসদ সদস্যদের জন্য কাজ করে? এটি ভারতের আমদানি রপ্তানির জন্য কাজ করে থাকে, একে এক্সিম ব্যাংক বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, মার্জিনাল ওয়ার্কার্স কাদের বলা হয়ে থাকে? মার্জিনাল ওয়ার্কার্স তাদেরই বলা হয়ে থাকে যারা বছরে 183 দিনের কম কাজ পায়। যারা 183 দিনের কম কাজ পায় তাদেরকে মার্জিনাল ওয়ার্কার্স বলা হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কীভাবে ভাগ করা যায়? অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কীভাবে ভাগ করা যায়? এটি কৃষি ও শিল্প ও যাতায়াত ক্ষেত্র হিসেবে ভাগ করা যায়, না কৃষি, শিল্পোৎপাদন ও সেবা ক্ষেত্র হিসেবে ভাগ করা যায়, না প্রাথমিক, মাধ্যমিক না সেবা ক্ষেত্র হিসেবে ভাগ করা যায়, না প্রাথমিক, শিল্পোৎপাদন ও যাতায়াত ক্ষেত্র হিসেবে ভাগ করা যায়? এটিকে প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র হিসাবে ভাগ করা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল 1952 সালে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।